দর্শক, এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা হচ্ছে মানিকগঞ্জের হাটি বাজার বলা হয়। এখানে বাজারও যেমন বসে তেমনি আজকে কিন্তু হাটবার। এখানকার একটা বিশেষত্ব হচ্ছে এখানে যত সবজি দেখতে পাচ্ছেন, ফলমূল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাণিজ্যিক উপায়ে যতটা উৎপাদিত হয় তার থেকে বেশি তারা পারিবারিকভাবে বাড়ির আঙিনায়, বসত বাড়ির আঙিনায় উৎপাদন করে একদম নিরাপদভাবে। সেগুলো পারিবারিক চাহিদা মিটিয়ে যেগুলো বাড়তি থাকে সেই বাড়তিগুলো কিন্তু এই বাজারে নিয়ে আসে বা এই হাটে নিয়ে আসে। এখান থেকে আবার ক্রেতারা কিনে নিয়ে যায়। তো ব্যতিক্রমটা তো ওখানেই, যেখানে বাণিজ্যিকভাবে আমরা অনেক ধরনের রাসায়নিক সার কিংবা পেস্টিসাইড ব্যবহারের একটা সম্ভাবনা বা ঝুঁকি থেকে থাকে, কিন্তু এগুলো একেবারে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত। আমি কিছু চাচার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলেই তারা প্রাকৃতিক উপায়ে পরিবারের মানুষরা মিলে আসলে উৎপাদিত করেছে কিনা। চাচা, আসসালামু আলাইকুম। এটা কি নিয়ে আসছেন? আমি কচু নিয়ে আসছি। কচু? আচ্ছা, দেখি কেমন হয়েছে কচুটা। অনেক সুন্দর হয়েছে। এটা নরম হয়ে গেছে নাকি একটু? না 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 না, একবার ফ্রেশ কচু। ফ্রেশ কচু? আচ্ছা, এখানে কোনটা ভালো হবে বলেন তো? একটা 50 টাকা বেশি আর তিনটা বেশি 40 টাকা পিস। 40 টাকা পিস? এটা কি ঠিকঠাক ভাবে দাম পাচ্ছেন? হ্যাঁ, ঠিকঠাক ভাবে দাম পাচ্ছি। এগুলা কোথায় কোথায় উৎপাদন করছেন? আমি অল্পটু জায়গা পৌঁছি, আমি 200 কচু পৌঁছি। হ্যাঁ। আমি নিজে খাওয়ার জন্য, খাওয়ার পরে যদি বাঁচতে আছে আমার শরীর খাওয়ার পরে এই করে আমি বাজারে আনছি। এটা এগুলো আপনি আমি গোবর করেন সার নাই? দিয়ে বানাইছি, আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি, আমি জৈব সার দিয়ে বানাইছি। দর্শক, বুঝতেই পারছেন যে একেবারে গোবর সার দিয়ে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত এই সবজিগুলো। মানে আমরা সবসময় সচেতন নাগরিকরা যে ভয়টা পাই যে এটা কি প্রাকৃতিক, এটা কি নিরাপদ, সেখানে কিন্তু এখানে কিন্তু নিরাপত্তার কোনো মানে ঝুঁকিই নেই। আমি একটু এখানে চলে আসি। দেখুন, এই বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর, চকচকে কিছু না, কিন্তু একেবারে আমার মনে হয় এটা কি লোকাল জাত? কি জাত এটা? এটা দেশাল বেগুন বলে। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। আমরা কোনো স্প্রে করি নাই তো। কোনো স্প্রে করেন নাই? এগুলো কি নিজেদের জন্য করছিলেন? নিজে। কোথায় করছেন? নিজের বাড়িতেই। বাড়িতে করছেন? আচ্ছা, তাহলে বাড়িতেও তরকারি রাঁধছে, আবার এখানেও নিয়ে আসছেন। আচ্ছা, এই যে এই হাটটা যে বসে, এই হাটটা কখন বসে ভাই? দুইটার পরে। আর এখন কি বাজার চলছে? প্রতিদিন 10টা বাজার। হাটের সময় কি আরো মানুষ আসবে? দর্শক, আমি আরো কিছু সবজি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, যে সবজিগুলো আসলে খুবই সুন্দর লাগছে আমার কাছে। বলছিলাম বারবার যে খুব বেশি চকচকেও না, আবার খুব বেশি যে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত হয়েছে সেটাও না। এগুলো কি? চাল কুমড়া। ধরেন চাল কুমড়া, দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ। কত কইরা? 20 টাকা 30 টাকা এরকম বেশি। চাল কুমড়া 20 টাকা 30 টাকা। কোথায় উৎপাদন করছেন এগুলো? জাংলা মাসায়। আচ্ছা, আপনি কতদিন ধরে কৃষি কাজ করেন? আর কোনো কিছু করেন? আরো আছে পানি কত আসলো, মানে পানি লাউ কয় আর কি। আচ্ছা দর্শক, ধুন্দুলগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে। ধুন্দুল কতখানি আনছেন আজকে? এটা মাপা না। মাপেন নাই? না, মাপা কি মনে হয় আজকে কোনটা আপনার? ডালি কোনটা? এটা আমার। এটা আপনার? হ্যাঁ। এখানে কত টাকা সবজি আনছেন? সব বেচা হবে? বেচা হয়ে গেছে গা, আর কিছু আছে। দাম কি ভালো পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি ভালো। আজকে কত টাকার বেচতে পারেন কি মনে হয়? মোটামুটি 200-300 টাকা বেশি বেচা যায় না তো। 300 টাকার বেশি বেচা যায় না? না। দর্শক দেখুন, এখানে কিন্তু অনেক বেশি চাহিদা নেই কৃষকদের। জিনিসপত্র তারা অল্প পরিমাণে নিয়ে আসে এবং বিক্রি করে হচ্ছে অল্প পরিসরে। এবং এখানে যতদূর যাবেন দর্শক, বিভিন্ন ধরনের এমন কোনো সবজি নেই যেগুলো আসলে এখানে নেই। এবং সবাই কিন্তু আসলে নিরাপদ উপায়ে উৎপাদন করেছে। নিরাপদ উপায়ে তারা পরিবারের চাহিদা মেটানোর জন্য উৎপাদন করে তারপরে কিন্তু আসলে এখানে নিয়ে আসছে। খুবই সুন্দর, দেখুন দর্শক, খুবই চমৎকার উৎপাদন হয়েছে এখানে। কিন্তু এখানে কি আসলেই কৃষকেরা ভালো দাম পাচ্ছে কিনা এটা নিয়ে একটু সন্দিহান, কারণ খুব অল্প টাকায় কিন্তু ভোক্তারা পেয়ে যাচ্ছে। দর্শক, আমরা অপর পাশটা দেখি, অপর পাশে কি কি আছে। ভাই, হাটিপাড়া বাজারে এসে আপনার নাম শুনলাম এবং সবার মুখে মুখে আপনার নাম। আপনি নাকি অনেক ভালো একজন কৃষক। মানুষে যদি কয় ভালো তাহলে ভালো। মানুষে বললে ভালো, আপনি ভালো। বাহ, লিটন ভাইয়ের মুখে আজকে অনেক হাসি। আজকে কি কি নিয়ে আসছেন লিটন ভাই? আজকে লাউ, শসা আর হলো ঝিঙ্গা। একটু মনে হচ্ছে যে এখানে অল্প দামেই পাওয়া যাচ্ছে নিরাপদ সবজি। না, অল্প দাম না তো। অল্প দাম না? না। দাম ঠিক আছে? দাম হলো 20 টাকা হইতে হবে একাটি। এক আটি 20 টাকা? হ্যাঁ, কিন্তু তাহলে এক আটি তো 10 টাকারও কমে বিক্রি হইতেছে। 10 টাকা কম, কৃষক মরা তো, কৃষক লাভবান নাই। কেন? কেন লাভ নাই? সব কিছুর দাম বেশি, সারের দাম, কামলার দাম, আপনার বীজের দাম। আচ্ছা, তাহলে কেমন হইলে ভালো হইতো? আপনার মোটামুটি আপনার ওর একাটি 20 টাকা লাগবে, এই আপনার লাল শাক। টাকা তুলতে হইলে? আর টাকা তুলতে হলে। আচ্ছা, আপনার লাউয়ের দামটা একটু জানি, যে এই যে সুন্দর সুন্দর একদম কি বলে এগুলাকে, কি লাউ লাউ, বলে? পানি লাউ বলে। পানি লাউ বলে? কোথায় কোথায় করছেন এটা? এগুলা তো শসা ক্ষেতের ইতেই করছি, সাথী ফসল হিসেবে। ও, এই যে ইয়া যে মাথার উপরে? হ্যাঁ, ও, ভালো হয়েছে। কিন্তু এই লাউটা কেমন দাম? দাম 25-30 টাকা। আপনারা কি ওষুধ টষুধ দেন?
ওষুধ দিতে হয়, আপনার ওই যে ভুঙ্গা লাগায় ওগুলা দিতে হয়। আচ্ছা, উনি যেহেতু বাণিজ্যিক উপায়ে করে, উনি কিছুটা হচ্ছে ওষুধ দেয়, কিন্তু তারপরে হচ্ছে আপনি তো সময় মেনে তারপরে ওঠান না নাকি? জৈব বালাইনাশক দেই। জৈব বালাইনাশক, হ্যাঁ, তাহলে হ্যাঁ। তো খুবই ভালো, তার মানে নিরাপদ। তাহলে এই যে এই লাউটা আপনি বেচতেছেন 25 টাকা দিয়ে, তাহলে এটা আসলে শহরে দাম হওয়ার কথা ছিল কত টাকা? আপনার নিচে 50 টাকা হওয়ার উচিত এটা। তাহলে আপনার টাকাটা উঠে আসতো। হ্যাঁ, তাহলে উঠে আসতো। কিন্তু- কারণ বাঁশের দাম বেশি, আপনার সুতার দাম বেশি, সবকিছু ডাবল দাম দাম আর কি। আপনি মূলত কোথা থেকে নিয়ে আসেন? মানিকগঞ্জ থেকে অন্য অন্য জায়গা থেকেও আনি, আপনি কি খুচরা ব্যবসায়ী? পাইকারিও দেই আবার খুচরাও বিক্রি করি। আচ্ছা, মানে আপনি হচ্ছে আড়তদার থেকে কিনে নিয়ে আসেন। হ্যাঁ। তা এখন এখানে তো শুনতেছি কৃষকরা ভালো দাম পাচ্ছে না। না, না। তো আপনি তো আড়তদারের কাছেও যান, সেখান হ্যাঁ। থেকে কত টাকা ধরে কিনে নিয়ে আসেন? কিনা আনি ধরুন এই উস্তা কিনে আনছি 1300 টাকা মন, 40 টাকা কেজি বিক্রি করতেছি। তাহলে বিক্রি করতে মন পারতেছি যদি 1300 টাকা হয়, তো কেজি কত হয়? 32.5 টাকা। 32.5 টাকা উস্তা। আর এইটা এটা 60 টাকা কিনে আনছি, হ্যাঁ। 70 টাকা বেচতেছে। তো এখন আপনারা তো অনেক কষ্ট করে এই ফসলগুলো ফলান, বিভিন্ন কৃষকরা, ওই যে ওনারা, তো এই যে যে দামটা হচ্ছে, এটাতে কি টাকাটা উঠতেছে? না, কৃষকের উঠতেছে না, আপনার উঠতেছে? আমারও উঠতেছে না। 10 টাকা আমি এই বেশি। যে ধরুন 1300 টাকা মন কিনে আনছি, 32.5 টাকা, 40 টাকা বিক্রি করা হতেছে না, তার ওই যে পাইকে যাইতেছে। ঠিক আছে, ভালো থাকেন তাইলে, আচ্ছা। কাজ করেন, ঠিক আছে? ওকে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জের বরুণ্ডতে, এবং আমার চারপাশে যাদেরকে দেখছেন তারা সবাই কিন্তু কৃষক এবং কৃষির সাথে কোনোভাবে সম্পৃক্ত। আপনারা সবাই ভালো আছেন আশা করি, নাকি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন, এবং আপনাদের খারাপ থাকার কারণটাও আসলে জানতে চাই। প্রথমে আপনার কাছে চলে যাই, আপনার কাছে তো এর আগেও আমরা দীপ্ত কৃষি টিম এসেছি এবং আপনার কৃষি তথ্যগুলো তুলে ধরেছি। বর্তমানে এই যে শুনছি যে ভালো ফসল উৎপাদন হয়েছে, কিন্তু কৃষক কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে, এই ব্যাপারটা একটু আমাকে বলেন। বর্তমান যে পরিস্থিতি, আমাদের হচ্ছে সবজির বাজারটা একেবারেই কম। এর প্রধান কারণ হচ্ছে আপনার যখন মার্চ এবং হচ্ছে এপ্রিলের এই সময়টা হচ্ছে বর্ষার আগ মুহূর্তে, যেটাকে আমরা বলি গ্রীষ্মকালীন সবজি, ওই উৎপাদনের সময় শুরুর সময়টা হচ্ছে প্রচুর বৃষ্টি হয়, 8 থেকে 10 দিন। এর মধ্যে হচ্ছে আমাদের যারা গ্রামে বাস করে, প্রান্তিক চাষি যারা আছে বা কৃষক যারা আছে, যেখানে যা বীজ বপন করছে বা চারা রোপণ করছে, ওই গাছগুলো হচ্ছে একদম যেটাকে বলে যত্ন ছাড়া খুব সুন্দর হয়েছে, এবং পরবর্তী সময়ে হচ্ছে অনাবৃষ্টির কারণে বা হালকা বৃষ্টির কারণে, যেটা হচ্ছে গাছের বাড়ার জন্য আদর্শ আবহাওয়া প্রচুর হয়েছে, যার কারণে হচ্ছে যারা দু একটা বাজার থেকে কিনে খেত, তাদেরও হচ্ছে বাড়িতে হয়েছে, পাশাপাশি তারা বাজার আনছে। আর এমনিতেও তো মানিকগঞ্জের মাটিটাই তো সবজির জন্য একদম উৎকৃষ্ট, কি বলেন? একদম, হ্যাঁ। তারপর এরপরে হচ্ছে এর ফলে হচ্ছে আমরা যারা হচ্ছে কমার্শিয়াল চাষি আছে, তারপর হচ্ছে প্রান্তিক চাষি আছে, এবং হচ্ছে বড় চাষি আছে, হ্যাঁ, এর ফসলগুলো হচ্ছে উৎপাদনের পরে হচ্ছে যখন বাজারে আনা হয়েছে, আপনার চাহিদার তুলনায় হচ্ছে যোগানটা বেশি হয়েছে, যার ফলে হচ্ছে এই এখন বর্তমানে হচ্ছে সবজির বাজারটা খুবই কম। এর জন্য হচ্ছে যারা কৃষক আছে তাদের টিকে থাকাটা অনেক কষ্টের, যেহেতু এই আমাদের দেশে ওই রকম যারা প্রকৃত জমির মালিক তারা চাষবাস করে না। আরও বিভিন্ন আপনার প্রতিকূল আবহাওয়া, শ্রমিকের দাম, মানে সব মিলে হচ্ছে একটা অস্থিতিশীলতার মধ্যে এই কৃষকরা এখন বর্তমানে তাদের জীবনযাপনটা চলছে। তার মানে আপনার কথার পরিপ্রেক্ষিতে যেটা বুঝলাম যে চাহিদা থেকে যোগান বেশি হয়ে গেছে, তার মানে এখানে খুব ভালো ফলনটা হয়েছে। জি। আমি কিছুক্ষণ আগে হাতিপাড়া বাজার গিয়েছিলাম এবং সেখানেও শুনছিলাম যে তারা খুব নিরাপদ উপায়ে বাড়ির আঙিনায় কেউ ছোট ছোট সবজি করে নিয়ে আসছে। যেমন আমাদের এখানে নিরাপদ সবজি চাষি আছে, এখানে আছে 4 জন, হ্যাঁ, এখানে আছে 3 জন। এর মধ্যে হচ্ছে বড় চাষি আছে, এই ভাই আছে, আমি আছি, আর এই ভাই আছে, হ্যাঁ। আমাদের যে মানে ওই যেটা বললাম যে আপনার এই যে পণ্যটা উৎপাদন করছি, সেইটার মূল্য নির্ধারণের যে দায়িত্বটা, সেটা আমার মাঝে নাই, সেটা হচ্ছে মধ্যস্বত্বভোগী। তো এই যে বাজারের একটা দাম নিয়ন্ত্রণ, যেই দামটা করলে আপনাদের জন্য সহনীয় হতে পারে, ভোক্তাদের জন্য সহনীয় হতে পারে, এইটার সমাধান কিভাবে হবে? এটার সমাধান হচ্ছে যেমন আমাদের কৃষি সম্প্রসারণ আছে, কৃষি উন্নয়ন কর্পোরেশন আছে, এবং তাদের দায়িত্বে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে এবং উপজেলা কৃষি কর্মকর্তারা আছে। যদি আমাদের একটা ভালো মার্কেটিং, যেমন নিরাপদ সবজির মার্কেট কিছুদিন আগে ছিল, এবং হচ্ছে যদি গ্রাম পর্যায়ে এরকম করা যায় বা উপজেলা পর্যায়ে, যেখানে হচ্ছে কৃষক নিজের উৎপাদিত নিরাপদ সবজিটা ওই নির্দিষ্ট একটা মার্কেটে বিক্রি করবে, এবং ওইখানে যেমন মনে করেন
আমার নাম শহীদুল ইসলাম, ওইখানে আমার নামে হচ্ছে এই একটা থাকবে, কর্নার থাকবে। বুঝতে পারছি, মানে নিরাপদ জি, জি। সবজির বাজার করতে। জি। আমরা কথা বলতে বলতে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি চলে আসলো। আমরা তাহলে একটা কাজ করি, আমরা এই উঠান বৈঠকটা ওই বারান্দায় দাঁড়িয়ে, স্কুলের বারান্দায় দাঁড়িয়ে করি নাকি, কি বলেন? চলেন ওখানে গিয়ে কথা হবে। যেহেতু মানিকগঞ্জে প্রচুর পরিমাণে সবজি হচ্ছে উৎপাদন এবং ফসলগুলোও ভালো হচ্ছে, তাহলে এটাকে রপ্তানির দিকে আমরা যেতে পারি কিনা, কিন্তু সেই ব্যাপারটা কি আপনাদের এখানে সুযোগ আছে কিনা? জি, অবশ্যই সুযোগ আছে। এটা হচ্ছে আমাদের এলাকায় বেসরকারি কৃষি গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক আমাদের সাথে কাজ করতেছে, বা আমরা তাদের সাথে জড়িত আছি। এখানে হচ্ছে আপনার নিরাপদ ফল ফসল কীভাবে উৎপাদন করতে হয়, যেমন হচ্ছে আপনার জৈব সার, তারপর হচ্ছে জৈব বালাইনাশক তৈরি করা। এটা হচ্ছে আমরা বিভিন্ন গ্রামে আপনার সংগঠনের মাধ্যমে, কৃষক কৃষানি সংগঠনের মাধ্যমে আমরা নিজেরা হচ্ছে একে অপরকে হচ্ছে কথা বিনিময়ের মাধ্যমে বলি, বা শেয়ার বলি, বা উঠান বৈঠকের মাধ্যমে বলি, আমরা এইগুলো হচ্ছে পালন করতেছি। আর এটা পালন করলেই যে আমি সবজি রপ্তানি করতে পারবো এটা কিন্তু না। এখানে আপনার কিছু গ্যাপ অনুসরণ করতে হবে। অবশ্যই আমাকে এর একটা গ্যাপের লাইসেন্স লাগবে, যা এর ফলে হচ্ছে আমি সবজি রপ্তানি করব। যদিও এটা আমাদের মতো যারা প্রান্তিক কৃষক আছে বা গ্রাম পর্যায়ে যারা আছে এদের দ্বারা সম্ভব নয়, হয়তো বড় যারা উদ্যোক্তা আছে তাদের মাধ্যমে সম্ভব। আচ্ছা, আপনার কথা প্রসঙ্গে একটু আপনার কাছে আসি, যেটা হচ্ছে প্রতি বছরই একটা বাজেট থাকে, কৃষি বাজেট, যেটা কৃষকের কল্যাণের জন্যই আসলে এই কৃষি বাজেটটা করা হয়। তো সেই ক্ষেত্রে অনেক কল্যাণের বিষয় তো থাকেই। আপনার একজন কৃষক হিসেবে কৃষকের কাছে যদি জানতে চাই, কি সংযোজন বা বিয়োজন করলে কৃষকের আরও বেশি সুবিধা হবে বলে আপনি মনে করেন? আমরা যে সময় এই আলোচনাটা করতেছি তার 1 মাস আগেই আমাদের সরকারের বা একটা দেশের কৃষি বাজেট ঘোষণা হয়েছে। তা আমরা আসলে আমরা যারা কৃষি উদ্যোক্তা আছি, আমরা ধরেন গত 2 দশক ধরে কৃষির খুব ক্লোজ ওতপ্রোতভাবে আমরা এই বাজেট বা কোন খাতে কত যাচ্ছে এটা নিয়ে আমি সহ আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন বা আমাদের একটু সিনিয়র, তারা মোটামুটিভাবে এই খোঁজগুলো রাখতে হয়। আমরা যদি দেখি যে ভিয়েতনাম, যেটা আমাদের দেশের থেকে অনেক পিছনে ছিল তাদের ইকোনমি, কিন্তু তাদের সঠিক পরিকল্পনা এবং কোন খাতে কি বাজেট যাবে, আমরা এটা দেখি যে ভিয়েতনামের বাজেট এখন কত 9.9। সেখানে আমাদের গত 2 দশকে তো কমছেই, গত এই বছরে আমাদের বাজেট হয়ে গেল 3+। অর্থাৎ সুতরাং আমরা মনে করি যে কৃষি বাজেট আমাদের পুরো বাজেটের কলেবর বাড়ছে, অনেক টাকার অঙ্কই আমাদের বাড়ছে, কিন্তু আমরা কৃষকের যে বাজেটটা, কৃষির জন্য যে বরাদ্দটা লাগবে সেটা কিন্তু কমে গেছে। আচ্ছা, এবং এইটা আমরা বিভিন্ন জায়গাতে দেখি, আমরা সারের সংকটগুলোতে দেখছি, বাজার ব্যবস্থানে, যেটা শহীদুল ভাই খুব সুন্দর করে বলছেন যে উৎপাদন নিয়ে সমস্যা নেই, কিন্তু উৎপাদনের সাথে যে অংশটাগুলো জড়িত, বিপণন, বাজার ব্যবস্থাপনা, মধ্যস্বত্বভোগী, প্রক্রিয়াজাতকরণ, উইথ সংগঠন লাগবে, সেই জায়গাগুলোতে আমাদের আসলে বাজেট বাড়ানো দরকার। যেমন ধরেন আমাদের কৃষি যন্ত্রের একটা বড় বাজেট আছে। আচ্ছা। প্রত্যেক বছর কৃষি যান্ত্রিকরণ, হারভেস্টার থেকে শুরু করে আমাদের উইডার, নিড়ানি পর্যন্ত, এবং যেটা স্প্রে করে, এইটা আসলে যে ব্যবস্থাপনায় বিতরণ হয় এবং যে বাজেটটা, সেটা সঠিকভাবেই কোনোভাবেই বিতরণ ব্যবস্থাটা ঠিক নাই। এখন আমরা খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক এবং রপ্তানিমুখীতে চলে আসছি। আমাদের এখানে কোনো সংগঠন নাই, যে সংগঠনের আন্ডারে কৃষিযন্ত্র থেকে শুরু করে প্রশিক্ষণ এবং সবজি প্রক্রিয়াজাতকরণের যে অংশটা, সেটা আমাদের খুব নিবিড়ভাবে দরকার। কৃষকের মতামতটা নেওয়া হোক, কৃষকের আসলে কোনটা দরকার। যেমন আমরা মনে করি যে কৃষকদের প্রশিক্ষণের জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য গ্যাপ সার্টিফিকেশান সহ রপ্তানিমুখীর জন্য একটা, আর আমাদের এখানে যে পুষ্টি বাড়বে এবং নিরাপদ সবজি, আমাদের মানুষগুলোও তো নিরাপদ সবজি খাবে, সেটার জন্যও তো আমাদের এই কৃষকদেরকে একটা বিশেষ প্যাকেজের আওতায় নিয়ে এসে সেই প্রশিক্ষণগুলো করা দরকার। যেমন আপনারা যদি বলি যে উদ্যোক্তা প্রশিক্ষণ নানান রকমের সংগঠন করে, কৃষি বিপণন করে, কৃষি বিপণন অধিদপ্তর করে, বিএডিসি করে, বেসরকারি উদ্যোগ করে, কারোর সাথে কিন্তু কারো যোগাযোগ নাই। আমাদের কাছে মনে হয় যে আমরা সরকারের কাছে দাবি জানাই যে এটা একটা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এই কার্যক্রমগুলো হোক। এই কৃষি বান্ধব যে বাজেট, সেটা সত্যিকার অর্থে কৃষকের জন্যই আসলে বিতরণটা হোক এবং সঠিক জায়গায় কাজে লাগুক। আচ্ছা, এই বিষয়গুলো, এই যে কিছু সমস্যার কথা জানলাম, এই বিষয়গুলো শহীদুল ভাই একটু আমাকে যদি বুঝিয়ে বলতেন কি কি আছে। আসলে বিষয়টা হচ্ছে যদি আক্ষরিক অর্থে ধরি অনেক জটিলতা। হ্যাঁ, আমাদের ডিডি মহোদয়কে বলছিলাম যে আপনার যে 37,000 কোটি টাকার যে সারে ভর্তুকি দেওয়া হয়, এইখান থেকে যদি আমাদের একদম প্রান্তিক পর্যায়ে কৃষকদের হচ্ছে উঠান বৈঠক হোক উপসহকারীর মাধ্যমে, অথবা হচ্ছে তাদের হচ্ছে উপজেলার প্রশিক্ষণের মাধ্যমে তাদের হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হোক, ভার্মি কম্পোস্ট, তারপর হচ্ছে ট্রাইকো কম্পোস্ট এবং হচ্ছে কুইক কম্পোস্ট, ডিকম্পোস্ট আছে,
এবং হচ্ছে পাশাপাশি প্রণোদনা বা প্রদর্শনী আকারে ওইখান থেকে যে 37,000 কোটি টাকা, ওখান থেকে 5,000 কোটি টাকা সারা বাংলাদেশে এই প্রান্তিক পর্যায়ে দিলে আমার মনে হয় এই বছর এই যে আমাদের গ্রামে দিছে, পরের বছর আরেকটা গ্রামে দিল, এইভাবে 5 বছর যদি হয়, এখান থেকে একজন কৃষক যে পরিমাণে সার উৎপাদন করে ব্যবহার করবে, ওই সারটা কিন্তু আপনার রাসায়নিক সারের চাহিদা কমে যাবে। তাহলে আমার আমদানিতে আমার সারের ভর্তুকিটা কমতেছে, আমার রাজস্ব যে অর্থটা সেটা কিন্তু বেঁচে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কৃষকের বীজের দাম বেশি বা বীজটাকে মানে লোকাল বীজটা নেই, জি, এটা জি। সম্পর্কে কি সমাধান হতে পারে? এটার সমাধান হচ্ছে আমাদের যেমন এই যে মুরব্বীরা যারা আছে, এরা কিন্তু ধানের বীজ কিভাবে রাখতে হয় অনেকেই জানে, কারণ তারা হচ্ছে অভিজ্ঞ চাষি কৃষক। আগে তো আপনার এই বীজগুলো ছিল না, তারা বাড়িতে এই বীজগুলো রাখছে, হ্যাঁ, এবং ওইগুলো দিয়ে কিন্তু ধান চাষ করছে। এখন কালের বিবর্তন হয়েছে, হয়তো বা তাদের হাইব্রিড বীজ আসার কারণে তাদের ওই এটা নষ্ট হয়ে গেছে। এই হাইব্রিড বাজারটা প্রায় মনে হয় প্রতি 6 মাস অন্তর অন্তর 5,000 কোটি টাকার হচ্ছে বীজ বিদেশ থেকে এই বাংলাদেশে আসতেছে। তো আমরা যদি ওই আগের যে বাচ্চাদের যে পদ্ধতি, সেটাই কিন্তু আপনার বিড়ি বলি বা বাড়ি বলি, তারা কিন্তু এইভাবেই কিন্তু বীজগুলো সংগ্রহ করতেছে। তাদের কাছ থেকে যদি আমরা ভিত্তি বীজটাকে সংগ্রহ করে ওই বীজ থেকে আমরা আমাদের নিজস্ব বীজ রাখি, 3 বছর কিন্তু আমরা একদম পিওর বিশুদ্ধ বীজ আমরা কিন্তু রাখতে পারি। আচ্ছা, এই বিষয়টা একটু সবচেয়ে অভিজ্ঞ যিনি কৃষক এখানে আছেন, চাচার কাছ থেকেই জানি। চাচা, এখন তো হাইব্রিড বীজ দিয়ে কৃষকেরা আসলে ফসল ফলাচ্ছে অনেকেই, তো সেক্ষেত্রে হাইব্রিডের থেকে আপনারা যে সময় লোকাল বীজ দিয়ে আসলে ফসল ফলাইতেন, সেই সময় কি হাইব্রিডের মতো ফলন আসতো? হ্যাঁ, ফলন আসতো। হাইব্রিড নেই, এখন তো এই নতুন পদ্ধতিতে চলে, বুঝছেন। আগে তো আমার পদ্ধতিতে আমরা কাজ করছি। আমরা আমন ধান, যার নাম দিঘা, বাওয়াইলা, মানিক দিঘা, বাওয়াই যাক, এই সমস্ত ধান আমরা যে ক্ষেত্রে দেখছি ভালো বাড়ি ছাড়ছে, এই ক্ষেত্রে ভালো আসলো, এই ক্ষেত থেকে আমরা মহিলা শুইয়ে ভালো করে শুইয়ে জলের মধ্যে চুইছি, 5 মণ 7 মণ 10 মণ করে রাখছি। ওর বেশি হইলে আবার খাই বললাম, কিন্তু কম জানি পড়ে না। আমরা সব পদের বেতন আমরা রাখছি, আচ্ছা, বুঝছেন। এখন তো তারা না, ওই যে কুলার মধ্যে এত কটা হয় বুনে, এখানে খামার তো নাই। ঠিক আছে চাচা, এই সুখ দুঃখের গল্প আমরা আরও শুনবো এবং আপনি আরও বেশি ভালো থাকেন সবসময়। আপনার অভিজ্ঞতা আমাদের প্রয়োজন আছে, আপনার থেকে জানতে হবে। কিন্তু আমি একটু আপনার কাছেও চলে আসতে চাই, আপনাকেও আমরা এখানে চিনি এবং আপনি বেশ সুপরিচিত। আপনি হচ্ছে ধানের লোকাল বীজগুলো সংরক্ষণ করেন এবং সংগ্রহ করেন। আপনি একটু আমাকে যদি বলতেন যে এই যে লোকাল বীজগুলো আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং এছাড়া কোনো মানিকগঞ্জে সমস্যা হচ্ছে কিনা? এই লোকাল বীজগুলো হলো, এই বীজে রোগ জীবাণু কম। আমরা এই বুড়ো সিজনে 72 জাতের বুড়ো ধান চাষাবাদ করি। এটার মধ্যে কোনো রকম বীজ দেওয়া না, কোনো রকম রাসায়নিক সার কোনো কিছু দেওয়া না, ভার্মি কম্পোস্ট সার দিয়ে করছি। বেশি দিলে খোঁজ, তাছাড়া আমরা কোনোই নেই। আর আমন সিজনে আমরা হলো 82, এই বছর 3টা জাত পাইছি লোকালি, 85 জাতের ধান। বীজতলা করি না এখনও, করুম। তো এগুলোর মধ্যেও কোনো বিষ লাগে না। আর এই যে 29 কন হাইব্রিড কন করছে এই বছর আমাকে এই প্রজেক্টে, সব ধান মার খেয়ে গেছে। সেটা 30-এর পাইতে 3-4 মণ ধান হয়েছে, 5 মণ ধান হয়েছে। আর আমাকেও সুন্দর ধান হয়েছে। সবাই খালি কয় এই খেতে, আমি কই আমরা কোনো সারও দিই না। দেখেন আমাকে সাইনবোর্ডটা আনেন আসলে মাঠ দিবস করি, দেখে অন্তত কমপক্ষে 50 জন ধান চাইছে এই যাত্রা আমার দিয়ে, ওই যাত্রা। ফলন 29-এর সেম, ফলনে কম না। অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ সময় আপনারা আমাদেরকে দিলেন। তবে এই যে কথোপকথন বিনিময় হলো, এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম, দর্শকদেরকেও জানাতে পারলাম। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A বাই গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
দর্শক, এই ছিল দীপ্ত কৃষির আজকের আয়োজন। এই যে মানিকগঞ্জের যে জোনটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কৃষিক্ষেত্রে, অর্থাৎ কৃষিক্ষেত্রে খুবই সমৃদ্ধপূর্ণ একটি জায়গা কিন্তু এখানে। এবং এই জায়গাটাকে যদি আরও বেশি উন্নত করা যায়, কৃষকের আজকে যে সমস্যাগুলো তারা তুলে ধরলো, যে বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, মনিটরিং, সেই সাথে সাথে খাল খনন কর্মসূচিটা যেন ত্বরান্বিত করা হয়, এবং আরও অনেক বিষয়, যে সার, লোকাল বীজ, এই বিষয়গুলো যে তুলে ধরলো, এগুলো যদি সঠিকভাবে আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়, তাহলে আশা করছি এই অঞ্চলের যে সবজি এবং এই অঞ্চলের যে ফসলগুলো, সেগুলো কিন্তু আমাদের দেশীয় চাহিদা মিটিয়ে খুব তাড়াতাড়ি আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো, বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির প্রতিবেদন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।